ওগো বৌদি, কতদিন পর আবার এই বাড়িতে উৎসবের আমেজ লাগছে না? আর বলিস না রে মেজো, মনে হয় কত বছর পর সবাই একসাথে হলো। ছোট ছেলের বিয়ে বলে কথা। হ্যাঁ, আমাদের সেই ছোট্ট দীপক আজ বর। সময় কত দ্রুত চলে যায় না? একদম নিজের ভাইয়ের মতো মানুষ করেছি ওকে। আজও জীবনের নতুন অধ্যায় শুরু, ভাবতেই মনটা ভরে যায়। যদি শ্বশুরমশাই বেঁচে থাকতেন খুব খুশি হতেন। আচ্ছা বৌদি, দীপকের বউ আমাদের মতোই মিশুকে হবে তো? নিশ্চয়ই হবে। আমরা যদি আপন করে নিই, সেও আমাদের আপন করে নেবে। তবে তো সে বড় ঘরের মেয়ে। বড়দা আর নরেশে তো তার বাবার দপ্তরে কাজ করে। যদি দূরত্ব রাখে? দূরত্ব রাখবে কেন? আমরা ভালোবাসা নিয়ে চললে সেও নিশ্চয়ই মিশে যাবে। এই বাড়ির বউ হলে সেও এই পরিবারের অংশ। তা তুমি ঠিকই বলেছ। তোমার মতো বৌদি থাকলে চিন্তা কি? তুমি তো কখনো খোটা দাওনি, বরং আগলে রেখেছ। তুইও তো আমাকে সব সময় সম্মান করেছিস, শেখার চেষ্টা করেছিস। তোকে না আগলে থাকতেই পারিনি। শাশুড়ি মা বলেছিলেন তোমাকে বড় বোন বানতে, আমি সেটাই করেছি। বিন্দিও নিশ্চয়ই আমাদের আপন করে নেবে। হ্যাঁ রে, আশা করি সব ঠিকঠাকই হবে। বৌদি ভাই, খিচুড়িতে নুন ঠিক আছে কিনা দেখো তো। হ্যাঁ ঠিকই আছে, একটু ঘি দিলেই জমে যাবে। সব তো প্রায় শেষ, কাল সকালেই তো লগ্ন। ঠিক আছে চলো তবে তৈরি হয়ে আসি, একটু পর মা রাগারাগি করবে। তুই যা, আমি খিচুড়ি নামিয়ে আসছি। কি যে অলক্ষণের সময় ছিল, বুঝতেই পারিনি কেমন মেয়ে ঘরে আনছি। আজ বুঝেছি ওই জন্যই সংসারের শান্তি উধাও হয়ে গেছে। মা, এত রেগে যাচ্ছেন কেন? সে আপনার ছোট ছেলের বউ, মানে আমাদের পরিবারের একজন সদস্য। সদস্য? সংসারের নিয়ম মানে না, বড়কে সম্মান করে না, সংসারের কোনো কাজ করে না, সারাটা দিন দরজা বন্ধ করে রাখে। এ যেন তার বাবার হোটেল। আপনি যা বলেছেন মা, ঠিকই তো। সে কেবল আপনাকেই না, আমাদেরও এড়িয়ে চলে। বিয়ের পর একদিনও হাসি মুখে কথা বলেছে? জানিস তো, ও ছোটবেলা থেকে একা বড় হয়েছে, হয়তো এখনো মানিয়ে নিতে পারছে না। 1 বছর হয়ে গেল, মানিয়ে নিতে চাইলে তো অনেক আগেই পারত। ওর মধ্যে সেই চেষ্টাটুকুও নেই। সারাদিন শুয়ে থাকা আর দরজা বন্ধ করে রাখা, এটাই সংসার। দীপক এখনো চুপ, আগের মতো আমার কাছে আসে না, কথা বলে না। বউয়ের কোনো ভুল সে যেন দেখেই না, যেন ছেলেকে বশ করে ফেলেছে। মা, দীপক তোকে ভালোবেসে বিয়ে করেছে। ওর সম্পর্কে কিছু বললেই মন খারাপ করে। ওরা এখন নতুন। কিন্তু আমরা কি পুরনো? আমরাও তো বউ হয়ে এসেছিলাম, কষ্ট করেছি, তবু কারোর সাথে এমন আচরণ করিনি। মাঝে মাঝে ভাবি, এই মেয়েটা না এলে সংসারটা আগের মতো হাসি খুশি আর প্রাণবন্ত থাকতো। কিন্তু এই মেয়ে এসে আমাদের খুশিতে আগুন ধরিয়ে দিল। ও তাই তো, এত কিছু পেটে। এবার দেখো কিভাবে সংসারে আগুন লাগাতে হয়, ভালো মতো জানি আমি। কি গো, এই রাতে একা একা বসে কাঁদছো কেন তুমি? কি হয়েছে বলো, কেউ কিছু বলেছে? তুমি বুঝবে না দীপক, এই বাড়িতে যেন আমি একটা বোঝা। কেউ ভালোবাসে না, কেউ আপন ভাবে না। সবাই ভাবে আমি নাকি এই সংসারের সর্বনাশের কারণ। এসব কি বলছো? কে এমন কথা বলেছে তোমাকে? হ্যাঁ, কার এত সাহস হয়েছে যে তোমাকে এমন ভাবে অপমান করে? তোমার মা আর তোমার 2 বৌদি বলে আমি নাকি সারাদিন শুয়ে থাকি, একটাও কাজ করি না, শুধু খাই, ঘুমাই আর অশান্তি করি। ওরা এসব বলেছে? আমার স্ত্রীকে অপমান করেছে? আমি আজই গিয়ে জবাব দিয়ে আসি। না দীপক, এখন কিচ্ছু করে কিছু হবে না। তুমি শুধু আমার পাশে থেকো, বাকিটা আমি দেখব। এখন যা করব আমি নিজেই করব। তুমি যা খুশি করো। যদি মনে করো এ বাড়িতে তোমার থাকা উচিত নয়, আমি তোমার হাত ধরে এক্ষুনি বেরিয়ে যাব। না দীপক, আমি পালিয়ে যাব না, এখানেই থাকবো।
এবারের প্রত্যেকটা মানুষকে আমি তাদের প্রাপ্য শাস্তি দেব। কি করতে চাইছো তুমি? ওরা ভুলে গেছে আমি কে। বাবাকে বলবো তোমার দুই ভাইকে তাদের চাকরি থেকে এমনভাবে বাদ দিতে যাতে তারা আর কোথাও মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু দাদারা তো কিছু বলেনি। চাকরি না থাকলে তোমার বৌদিরা বুঝবে অপমানের কষ্ট কাকে বলে। যদি এটা কি ঠিক মনে করো, আমি আর কিছু বলবো না। বলতেও হবে না, এবার বিচার হবে আমার মতো করে। কি রে সুজয়, শুনি নাকি তোর বিয়ে ঠিক হয়ে গেছে? আর বলিস না ভাই, হঠাৎ একদিন বাবা এক মেয়ে দেখে এসে বললেন এই মেয়ে কি তোর বউ করব। আমি কিছু বুঝে উঠবার আগেই তারিখও ঠিক হয়ে গেল, 2 মাস পরেই বিয়ে। যাক, ভালোই হয়েছে। আর কতদিন বিয়ে না করে কাটাবি? তবে এখন থেকে বুঝতে পারবি বউ শব্দটার মানে কি। বিয়ের আগে এমন ভয় দেখাস না তো। শুনেছি মেয়ে নাকি খুব শান্ত লক্ষ্মী স্বভাবের। আমিও বিয়ের আগে তোর বৌদির সম্পর্কে তাই শুনেছিলাম, চুপচাপ আর শান্ত। কিন্তু বিয়ের পর কে যেন ওকে শাঁকচুন্নি বানিয়ে দিল। বাপ রে বাপ, সবসময় রাগ আর অভিযোগ। হ্যাঁ, সমস্যা নেই, আমার জানা আছে শাঁকচুন্নি ধরবার নিয়ম। আর না হয় বিয়ের দিনই ওঝার কাছে নিয়ে যাবো ওকে। এই শাঁকচুন্নি ওছা ছাড়াতে পারবে না রে। আরে তুই বিয়ে করে দেখ, বুঝে যাবি। আর তুই এখন প্রেমে অন্ধ। হ্যাঁ, পরে হবি অভিজ্ঞ, তখন দেখবি কালা হয়ে যাবি আমার মতো। তোর কথা শুনে তো বুক কেঁপে যাচ্ছে ভাই। আমি ভাবছিলাম বিয়ে মানেই সুখের আঙিনা, প্রেমে রঙিন জীবন। হ্যাঁ, বিয়ে করবি তো বইয়ের রাগ অভিমান বিনামূল্যে পাবি। আর এই একবার কিছু ভুল করলি ঘন্টার পর ঘন্টা মুখ ফুলিয়ে থাকবে। হ্যাঁ, তাহলেই বল কি করলে রাগ থেকে বাঁচা যায়, তুই বল। বিয়ের পর পুরুষ মানুষকে চুপ থাকবার অভ্যেসটা করতেই হয়। কথা কম, কান খোলা, মুখ বন্ধ, এই হলো সংসারের মূল মন্ত্র। হ্যাঁ, বুঝেছি, এখন থেকে চুপ থাকবার অভ্যেসটা করতে হবে। যত বেশি কথা বলবি তত বেশি ঝামেলা বাঁধবে। তুই শুধু চুপচাপ শুনে যাবি, তাহলেই ঘরে শান্তি থাকবে আর বউ শাঁকচুন্নি হয়ে উঠবে না। বুঝে গেলাম, চুপ থাকলি সুখ, কথা বললি দুঃখ। হায় রে, এমনটা কি স্বপ্নেও কল্পনা করেছিলাম? আমার সুকেশ রে তো এইভাবে বিদায় নিতে হবে কখনো ভাবেও নি আমি। যে ছেলে সারা জীবন মাথা নিচু কইরা সোজা রাস্তায় চলল, সে ছেলের কপালে এমন অপমান জুটলো। মা, দাদা আমাদের ছায়া ছিল। সংসারের হাল ধরা মানুষটা কিছু বুঝে উঠবার আগেই সব কিছু শেষ হয়ে গেল। কত বড় কলঙ্ক আর লাঞ্ছনার বোঝা বইতে না পেরে দাদা এ পথ বেছে নিল। আমার সুকেশ কি চোর ছিল যে হাটে বাজারে সবার সম্মান পাইল? সেই মানুষটারে এক নিমেষে চোর বানায় দিল। এমনকি একবার জিজ্ঞাসাও করলো না, কৈফিয়তও চাইলো না। সেদিন ছুটি নিয়েছিলাম আর সেদিনই এত বড় ঘটনা ঘটে গেল। এটা জেনে বুঝে করা ষড়যন্ত্র। আমার কেন জানি না মনে হচ্ছে বিন্দু তার বাবাকে দিয়ে ইচ্ছে করে এসব করেছে। আমারও তাই মনে হয়, কারণ এর আগের দিন রাতে বিন্দু তাদের বাড়ি গিয়েছে। এত বড় ঘটনা হয়ে গেল, একবারের জন্য দেখতে আসেনি। হতেই পারে, কারণ আমাকেও সেদিনই চাকরি থেকে বরখাস্ত করেছিল। আমাদের কারখানার মাত্র মালিকানা বিন্দুর বাবার। তিনি যদি চাইতেন অবশ্যই দাদাকে নিজের নির্দোষ প্রমাণ করবার সুযোগটা দিয়ে দিতে পারতেন, কিন্তু তা করেননি। চাকরি তো পরের কথা, মানুষটার আত্মমর্যাদাই তো ছিন্ন হয়ে গেল। সে অপমান সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল। এই মৃত্যুর দায় কি শুধু তার? আমি এটুকু বিশ্বাস করি, সত্য কখনো চাপা থাকবে না। একদিন না একদিন ঠিকই বের হয়ে আসবে। আমার ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী তারা অবশ্যই শাস্তি পাবে। কিরে নিতা,
দরজার সামনে দাঁড়িয়ে আছিস কেন? আমার কাছে আয়, এখানে এসে বস। মানে আসলে কিভাবে কথা শুরু করব বুঝে উঠতে পারছি না। কিছু কথা ছিল। আয় না মেজো, বল কি বলতে চাস। দিদি ভাই, দাদা মারা যাওয়ার পর থেকে তুমি নিজে অনেক কষ্টে আছো। সংসারের অবস্থাও তো খুব খারাপ হয়ে গেছে। মা ভেঙে পড়েছে, নরেশ চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ঘরে অভাব অনটন বেড়েই চলেছে। ঠিক বুঝে উঠতে পারছি না এই অবস্থায় তোমাকে বলা ঠিক হবে কি না। তুই এত ইতস্তত করছিস কেন? যা বলার সোজাসুজি বল। মানে আমার না একটা বুদ্ধি এসেছে। আমাদের তো রান্নায় হাত আছে, তাহলে আমরা যদি ওই ঘরে বসেই রান্না করে দপ্তরে দপ্তরে খাবার পৌঁছে দিই। মানে আমরা দুজনে রান্না করব, আর তোমার দেওর সেটা বিভিন্ন দপ্তরে পৌঁছে দেবে। এতে আমাদের ভালো আয় হবে। এ তো খুব ভালো বুদ্ধি রে। ঘরে কিছু টাকা আসবে। তুই কি নরেশের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছিস? বিন্দু আর দীপকেও তো জানাতে হবে। না, এখনো বলিনি। আমি ভাবছি মা আর নরেশকে একসাথেই বলবো। আমার মনে হয় ওরা না করবে না। কিন্তু দীপক আর বিন্দুকে জানানোর কোনো প্রয়োজন আছে নাকি? দীপক বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে ভালোই আছে, আমরা জানি। আমাদের কিভাবে চলছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এভাবে বলতে হয় না, তারাও আমাদের পরিবারের সদস্য। ঠিক আছে, তাহলে আজ রাতে মায়ের সাথে কথা বলবি। আমরা কাল থেকে পরিকল্পনা শুরু করব। ঠিক আছে দিদিভাই, তাহলে রাতে কথা হবে। এ দেখি জমিদার সাহেব নিজে। এই গরিব ঘরে আপনি? এমন সৌভাগ্য তো বহুদিন হয়নি। আরে বন্ধু নেই বলে কি সম্পর্ক শেষ নাকি? সে চলে গেছে ঠিকই, কিন্তু সম্পর্ক তো বেঁচে আছে এখনো। না না, আপনি এমন বলবেন না। অনেকদিন পর এলেন তো, তাই একটু। হ্যাঁ, অনেকদিন পরে এলাম ঠিকই, তবে আজকে খালি হাতে নয়, একটা বড় খুশির খবর নিয়ে এসেছি তোমাদের জন্য। কি সেই সুখবর? বলুন শুনি। আমার ছেলে সুজয়ের বিয়ে ঠিক হয়েছে। এই মাসের শেষে অনুষ্ঠান, তাই দাওয়াত দিতে এসেছি। চাইছি তোমরা সকলে সপরিবারে ওখানে থাকো এবং আশীর্বাদ করো। বাহ, নরেশ আমাকে বলেছিল, আমি অনেক খুশি হয়েছিলাম। আরও একটা অনুরোধ আছে। আমি চাই বিয়ের সমস্ত রান্না বান্নার দায়িত্ব তুমি আর তোমার দুই বৌমা ভানু আর নিতা নিক। তাদের হাতে রান্নার সুখ্যাতি তো সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। জমিদার মশাই, আপনি আমাদের মতো গরিবের ঘরে যে সম্মান দিলেন, তাতে আমরা ধন্য হয়ে গেলাম। এমন বড় দায়িত্ব আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এলো। এই নাও কিছু অগ্রিম, বাকিটা আমি বিয়ে শেষে নিজ হাতে তুলে দেব। আশা করি কোনো ঘাটতি থাকবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা সকলে বিয়েতে উপস্থিত থাকবে, বুঝেছো তো? নিশ্চয়ই আসব। আমরা যাব জমিদার মশাই। এবার যেন উৎসবের রং ফিরে এলো আমাদের জীবনেও। এতদিন পর মনে হচ্ছে আমাদের জীবনে আবার নতুন সূর্য উঠেছে। হ্যাঁ রে, জমিদার মশাই যে আমাদের এত বড় ভরসা করলেন, আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে যেন কোনো কমতি না হয়। বাড়িতে কেউ আছেন? আমি বিন্দুর শাশুড়ি মা এসেছি, বিন্দুর বাবার অসুস্থতার খবর পেয়ে। কেমন আছেন? অনেকদিন পর এলেন। সংসারের ব্যস্ততার কারণে আসা হয়নি। যখন শুনেছি বৌমার বাবা অসুস্থ, না এসে কি আর পারি? আপনাদের সাথে এত খারাপ করবার পরেও আপনি এসেছেন এই বউয়ের বাবাকে দেখতে। মানে বুঝতে পারিনি আমি। কি বলতে চাইছেন আপনি? এই যে আপনার বেয়াই মশাই আজকে অনেক দিনই বিছানায় পড়ে আছে। ওনার অসুস্থতার কারণ আর কিছুই না, মানুষের বদদোয়া।
উনি তো ভালো মানুষ, ওনাকে কেন মানুষ বদদোয়া দিতে যাবে? ওনার মতো মানুষকে আপনি ভালো কি করে বলেন? গ্রামের সকলেই ওনাকে ঘৃণা করে, আমরা সবাই তাকে ঘৃণা করি। এমন কিছু তো আমি কখনোই শুনিনি। শুনবেন কি করে? গ্রামের মানুষ ভয়ে কিছুই বলে না। আর আপনার বড় ছেলের মৃত্যুর জন্য এই বিন্দু আর বিন্দুর বাবাই দায়ী, এবং আপনার ছোট ছেলেও সব জানে। কি বলছেন আপনি? এটা কখনো সত্যি হতে পারে না। আমার ছেলে তো আত্মহত্যা করেছে। আপনার ছেলে আত্মহত্যা করেছে ঠিকই, কিন্তু এই আত্মহত্যার পেছনে দায়ী বিন্দুর বাবা। তারাই আপনার ছেলেকে মিথ্যে অপবাদ দিয়েছে। সেই অপবাদ নিতে না পেরে আত্মহত্যা করেছে। তোমাকে এসব কে বলেছে? তুমি কি করে জানলে? সেদিন বিন্দু এসে বাবার কাছে কেঁদে কেঁদে তার বাবাকে বোঝাচ্ছিল, তখন আমি শুনেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সত্যি বলার জন্য। হায় হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল। আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। শান্ত বিন্দু, শান্ত, এভাবে ভেঙে পড়লে চলবে না। আমার বাবা মারা গেছে আর তুমি আমাকে শান্ত হতে বলছো? এখন কেঁদে তো কোনো লাভ নেই। যিনি চলে গিয়েছেন তিনি তো আর ফিরে আসবেন না। এমনিতেই যারা এসেছে তাদের কারোর চোখে আমি সহানুভূতি দেখিনি। সবাই যেন তোমার বাবার মৃত্যুতে খুশি হয়েছে। সবাই খুশি হলে হোক, আমার বাবা তো, আমি তো কান্না করবই, তাই না? আমার তো সহানুভূতি থাকবে। ছোট মালকিন, বাড়ির সকল কাজের মানুষ কাজ ছেড়ে দিয়েছেন, আর গ্রামের মানুষেরা আনন্দে মেতে উঠেছে। যারা আনন্দ করছে তাদের একজনকেও আমি ছাড়বো না। তাদেরকে আমি নিজেদের প্রাপ্য শাস্তি দিয়েই ছাড়বো। আপনার যেটা ভালো মনে হয় আপনি করুন, কিন্তু মনে রাখবেন, পাপ কাউকেই ছাড়ে না। সে যেই হোক, আমিও কাজ ছেড়ে দিচ্ছি। আমার বাবা দুধ কলা দিয়ে সব কালসাপ পুষে রেখে গেছে। তার মৃত্যুর সাথে সাথে সবাই তার আসল রূপ দেখাচ্ছে। আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন না আপনার বাবা খুব ভালো মানুষ। তিনি মানুষদের উপর যে অত্যাচার করেছেন তার জন্য তার মৃত্যুতে কারো সহানুভূতি নেই। আর আপনি আপনার শ্বশুর বাড়ির মানুষের সাথে কি করেছেন নিজেও তা ভুলে যান না। সময় থাকতে তাদের কাছে মাপ চেয়ে নিন, না হলে দেখা যাবে আপনার মৃত্যুতে সকলেই এভাবে উৎসবে মেতে উঠেছে। ছোট লোক, যত বড় মুখ নয় তত বড় কথা। তোর সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? তুই এখনই বেরিয়ে যা। বৌদি, সত্যি বলছি, আজকে এই আনন্দে কাজের ক্লান্তি আর টেরই পাচ্ছি না। তাই তো দেখছি, তুই তো গুনগুন করে গান গাচ্ছিস, অথচ গত সপ্তাহেই তো বলছিলি আর পারি না, এত গরমে রান্না করব না। আরে তখন কি জানতাম এমন দিন আসবে? জমিদার সাহেব নিজে এসে আমাদের তার ছেলের বিয়েতে রান্নার দায়িত্ব দেবে। ভাগ্য রে, একদিন যে রান্না করে সংসার চলতো না, আজ সেই রান্না দিয়েই সম্মান, উপার্জন, গর্ব সব কিছু পাওয়া যাচ্ছে। জানো বৌদি, ছোটবেলা থেকেই নিজের স্বপ্ন ছিল কিছু একটা করার। তা হয়তো তখন হয়ে ওঠেনি, কিন্তু এখন ঠিক করেছি। হ্যাঁ রে, এত কষ্টের পর আজকের দিনটা যে একটা মিষ্টি ফল। কেউ তো হেলাফেলা করতো না আমাদের কথা, এখন গ্রামের সবাই বলছে ভানুনি তার রান্না হলে তো বিয়ে জমে যাবে। হ্যাঁ দিদি ভাই, আমি খুবই খুশি উপরওয়ালা আমাদের দিকে মুখ ফিরে তাকিয়েছেন। এটাই আসল সুখ, শুধু টাকা না, যখন সম্মান পাও তখন কষ্টের হিসেব মুছে যায়। বৌদি, আমাদের দুঃখ কেটে যাবে, তারপর তুমি আর আমি বড় খাবারের দোকানের মালিক হয়ে যাব। মা আর নরেশও আমাদের সঙ্গে থাকবে। হ্যাঁ, আশা করছি এই বিয়ের রান্নার পর আমরা আরও বিয়ের রান্নার দায়িত্ব পাবো। তাই এই রান্নাটা আমাদের অনেক মজা করে ও আকর্ষণীয়ভাবে তৈরি করতে হবে। ঠিক আছে দিদি, তুমি যা বলবে তাই হবে। তাহলে এখন আমি পেঁয়াজগুলো সব কেটে রাখি, তারপর বাকি কাজ শেষ করতে হবে। তবে তাই কর,
আমিও মাংস চড়িয়েছি, এটা নাড়তে থাকতে হবে, বেঁচে গেলে সর্বনাশ। আপনি কি রোগীর স্বামী? জি ডাক্তার, আমি 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 আমার স্ত্রী বিন্দু কেমন আছে? ও বাঁচবে তো? এখনই কিছু বলা যাচ্ছে না, তবে আপনি দেরি না করে এনেছেন এটাই ভালো হয়েছে। তবে সে খুবই বিষাক্ত কিছু গ্রহণ করেছে। আমরা তার খাদ্যনালী পরিষ্কার করেছি, কিন্তু পর্যবেক্ষণে রাখতে হবে। ডাক্তারবাবু, ও তো কোনো শত্রু ছিল না, কেন এমন করলো আমি তো কিছুই বুঝতে পারিনি। একটু আগে যদি টের পেতাম। মানসিক চাপ, হতাশা, অপরাধবোধ এসব অনেক সময় মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ওর মুখে যেভাবে বিষ লেগেছিল বোঝাই যাচ্ছে ইচ্ছে করেই খেয়েছে। ডাক্তারবাবু, আমি কি এখন ওকে একবার দেখতে পারি? এখন না, একটু স্থিতিশীল হলে আপনাকে ডেকে নেব। তবে আপনারা যেন সব সময় ওর পাশে থাকেন, তাকে বোঝান যে ও একা নয়। আমি আর কখনো ওকে একা করে ফেলবো না ডাক্তারবাবু, ও যেন শুধু ফিরে আসে। ওপরওয়ালার কাছে প্রার্থনা করুন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আর শুনুন, এটি পুলিশের কাছে মামলা ফাইল করতে হবে, কারণ আমরা এখনও সঠিক জানি না কেন সে কাজটা করেছে। আবার পুলিশে ঝামেলা কেন? আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি হওয়ার আগে পুলিশ কেস করতে হয়। রোগীর অবস্থা বেশি খারাপ ছিল বলে আমি আপনাকে আগে করতে বলিনি, কিন্তু এখন করতে হবে। ঠিক আছে ডাক্তারবাবু, কি কি করতে হবে আমাকে একটু বলে দিন। এই যে কাগজে সব লেখা আছে, আপনি পড়ে নেবেন, তারপর দেখুন কি করেন। কেমন আছিস দীপক? ডাক্তার বলেছেন এখন সব কিছু ঠিক আছে, 2-1 দিনের মধ্যে বাড়ি নিয়ে যেতে পারবো। এত কিছু হয়ে গেল, ওই একবার তো জানালে না? কোন মুখে জানাতাম তোমাদের? তুই হয়তো নিজের দায়িত্ব ভুলে যেতে পারিস, কিন্তু আমরা না। এটাই তো আমাদের আর তোর মধ্যে পার্থক্য। আপনারা এসেছেন, আমি সেই সকাল থেকে আপনাদের পথ দেখে বসেছিলাম। তুমি আবার আমাদের পথ দেখে বসেছিলে, এই কথাও আমাদের বিশ্বাস করতে হবে? আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তাই উপরওয়ালা আমাকে এত বড় শাস্তি দিয়েছে। আমি জানিয়ে অহংকার করতাম, একে একে উপরওয়ালা সব কেড়ে নিয়েছে। তুমি বিশ্রাম করো, কথা বলো না। সুস্থ হলে তখন দেখা যাবে, এসব কথা এখন বলতে হবে না। তুমি আমাকে বাধা দিও না বৌদি, আমি তোমাদের সাথে খুব অন্যায় করেছি। আমার জন্য দাদা আজ পৃথিবীতে নেই। আজ সব হারিয়ে বুঝতে পারছি তোমাদের কতটা কষ্ট হয়েছিল সেদিন। হ্যাঁ, তুমি তো অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলে, তখন আমাদেরকে তো মানুষও মনে করতে না। বৌদি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করো। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমরা সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভুল তো মানুষই করে। হয়তো তোমার দাদাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তোমাকে ক্ষমা করে তো দিতেই পারি। ধন্যবাদ বৌদি, তোমরা আসলেই খুব ভালো। ঠিক আছে, এখন আমরা আসি, তুমি বিশ্রাম করো, সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। কেউ আছো বাড়িতে? তাড়াতাড়ি বের হয়ে এসো। কেমন আছেন জমিদার সাহেব? হঠাৎ এদিকে? আরে, তোমাদের বাকি টাকাটা তো দেওয়া হয়নি, তাই ভাবলাম দিয়ে যাই। এর জন্য আপনাকে আসতে হতো না, আপনি কারো হাতে পাঠিয়ে দিতেন। কষ্ট করে আবার আসছেন কেন? তোমাদের জন্য সুখবর আছে। তোমার 2 ছেলের বউকে ডাকো, তাদের সামনে রেখে বলতে চাই। ভানু, নিতা, এদিকে এসো। জি বলুন। তোমাদের অনেক ধন্যবাদ এত সুস্বাদু করে খাবার তৈরি করবার জন্য। এখন নতুন করে তৈরি থাকো, আবার রান্না করতে হবে। ঠিক বুঝতে পারিনি, একটু পরিষ্কার করে বলুন। তোমাদের রান্না খেয়ে আমার বন্ধু বেশ খুশি হয়ে তার ছেলের বিয়ের জন্য তোমাদের ডেকেছে। এ নাও অগ্রিম টাকা। এ তো খুবই খুশির খবর। এই নাও, এই খামের মধ্যে সবকিছু আছে, আমার বাকি টাকা এবং তাদের অগ্রিম টাকা।
আর কোথায় কখন আয়োজন হবে সবই লেখা আছে। এখন আমি আসি, পরে কোনোদিন আবার আসবো। কি হলো মা, হঠাৎ জমিদার মশাই এলেন? দুটো বড় বিয়ের আয়োজনের দায়িত্ব দিয়ে গেলেন। এখন আমাদের সংসারে আর কোনো অভাব অনটন থাকবে না। দেখো, শুনে খুব খুশি হয়েছি মা। এবার আপনাদের সবাইকে আমিও কাজে সাহায্য করব। এখন আমি অনেক খুশি। এই খুশিতে সন্ধ্যায় কিছু ভালো আয়োজন করা হোক। ঠিক আছে মা, আপনার সব পছন্দের নাস্তা বানানো হবে আজ। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।